মির্জা শায়ান মুগ্ধ। লিখেছেন জান্নাতুল ফেরদাউস মিথিলা। পর্ব সংখ্যা 22। আমি কোনোদিনও কারো কাছে কিছু চাইনি, বারংবার মুখ চড়া স্বভাবের মানুষ আমি। তবে আজ আপনার কাছে কিছু একটা চাইছি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন, অনুরোধ করছি, শেষ করে ফেলুন আমায়। হু হু করে কান্নায় বাঁধ ভেঙে যায় সপ্তদশীর। ফর্সা মুখশ্রীর মসৃণ মুখখানা জুড়ে ছড়িয়ে গিয়েছে রক্তিমাভা। শরণাকের পাটাতন ফুলে গিয়েছে, বরাবরের ন্যায় পাকা টমেটোর রং ধারণ করেছে আজ। তুলতুলে অধৈর্যরা কাঁপছে তিত্তির করে। সে আবারও নাক টানল। সম্মুখে সটানভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনেও ক্রু হাসি টেনে ঠোঁটের কোণে। দুহাঁটু আলগোছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়ে কণ্ঠায় হেঁচকি তুলে কাঁদছে। আচমকাই এক শক্তপোক্ত হাতে থাপে এসে বসলো তার চুলের গোছায়। এমনিতেই বেচারির ক্ষুদ্রায়ণ শরীরটা যান্ত্রিক বোধ হয়ে আছে, তার ওপর অমন শক্তপোক্ত হাতের থাবা। মাহি কোকিয়ে ওঠে ব্যথায়। চোখে মুখে কুঁচকিয়ে আর্তনাদ বেরোতে চায় তার কণ্ঠ ফুঁড়ে। বন্ধ চোখের কর্নিশ বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। মুগ্ধ কেমন স্কুরো চোখে তাকিয়ে আছে তা মেয়েটার মুখপানে। তামাতে পোড়া পেসিলের মতোই ঠোঁটটাও বুঝি সামান্য পিষ্টে গেছে দাঁতের সঙ্গে লেগে। বাদামি চোখজোড়ায় শ্লেষাক্ত ইঙ্গিত স্পষ্ট। সে এবার হাতে জোর বাড়ালো, শক্তপোক্ত হাতে তালুতে সজোরে স্পৃষ্ট হাতে মাহির নরম তুলে শরীরটায়, তারপর চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, ব্যথাতুর শব্দে কেঁপে উঠল তার বদনখানি। তার হীন আর্তনাতে বড্ড স্বস্তি পাচ্ছে যেন মুগ্ধ। ঠোঁটের কোণে এক আচমকাই ফুটে ওঠে চিলতে পৈচসিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট্ট মাথাটা মেঝেতে সজোরে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছে মাহি। মাথা একপাশে শক্তপোক্ত হতে হাতের থাবা। বেচারি মাথাটা কেমন পিষে যাচ্ছে মার্বেল মেঝের ঘর্ষণের সাথে। হাতে জোর বাড়ছে যেন মুগ্ধর। মাহি গঙ্গানও বাড়ছে সাথে তাল মিলিয়ে। হাত পা ছুড়ছে তলপতর। গলা কাটা মুরগি নিয়ে ছটফট করছে মেয়েটা। এইদিকে মুগ্ধে তাতে কিছু যায় আসে না বোধ হয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর চাপে ফোটানো কণ্ঠ দাঁত খিচে আওড়ালো, ইউ বিচ! যেখানে আমি আমার বাপের কথা কানে তুলি না, সেখানে তুই কোন চ্যাটের বাল? কার কথা আমি মানতে যাব? অ্যান্ড ইউ সেভ ইউর ওয়ান্স, রাইট? বলে অট্ট হাসলো মাতালো যুবক। হাতের থাবার জোর বাড়িয়ে মাহির দুগালে এক প্রকার থেতলে দেবার পায়তারা চালিয়ে ফের কঠিন গলায় শুধালো, ইউ নো হোয়াট বান্তির মেয়ে, তোর মরণ তো সহজ হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাসে তো হবেই না। ইউ নো না, ফর দ্য নেক্সট 6 months ইউ আর মাই ব্লাডি বেড পার্টনার, দ্য ওয়ান আই ব্রট টু মেক মাই মিস্টেক, নাথিং এলস। অবশ্য তোর মতো স্লাইডটাকে এর চেয়েও বেশি কিছু বানানো যায় না। এইটুকু শরীর তোর যা গরম, পুরুষ মানুষের সান্নিধ্য পেলে তো আর কোনো কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহির। বুক ফাটা আর্তনাদ, বুকটা যেন খান খান করছে নির্দয় মানুষের তিরস্কারের প্রতিটা। মুখ ফুটে চিৎকার দিতে ইচ্ছে করলেও তা পারছে না। আমি স্লাট নই, আমি মেয়েটায় মোটেও অপবিত্র নই। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক ফেটে চিৎকার করতে চাইলেও কণ্ঠের রুদ্ধ হলো যেন মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাতরাতে থাকা মেয়েটার ঘাড়ে বরাবর আঙ্গুল দাবিয়ে দিচ্ছে মুগ্ধ। প্রবল জোরে হেসকি টানে মেয়েটাকে উঠিয়ে বসালো পরক্ষণে। মাহির চোখ কুঁচকে রেখেছে। এখন আর শব্দ তুলে কাছে না সপ্তদশী। মুগ্ধের দৃঢ় চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটো লেপটে গিয়েছে এক প্রকার আগুনে। মাহির মুখটা কটমট দৃষ্টি বজায় রেখে কেবল চিরবিরিয়ে আওড়ালো, লিসেন জানোয়ারের বাচ্চা, এসব ফাকিং মেলোড্রামাক্স কথাবার্তা তোর বদবাকি পার্টনারদের শোনাবি, আমাকে নয়। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনেছিস? ঘৃণা করি তোকে। তুই যদি আমার শিকার না হতিস বান্তির মেয়ে, তাহলে এতক্ষণ তোকে নিজের হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও ফর দ্য নেক্সট 6 months ইউ হ্যাভ টু বি অ্যালাইভড। এই 6 মাসের রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাচে কানাচে থাকবে আমার দেওয়া মারের দাগ। কজ আই লাভ ইয়োর পেন্স। বিশ্বাস কর, তোকে তিলে তিলে পাওয়ার কষ্ট
দেখতে আমার ভীষণ এনজয় লাগে। হতবাক চোখে তাকিয়ে আছে সপ্তদশী, চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার, মুখে তেমন রানী। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন একটা কথা বলতে পারে তা জানা নেই মাহির। এদিকে মুগ্ধের চোখে মুখে আজ কেবল ঘৃণা, মেয়েটার দিকে তাকাতে বোধহয় তার নাক ছিটকে যাচ্ছে। যুবক তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে তুললো, সরালো। এহেন অতর্কিত কাণ্ডে তাল সামলাতে না পেরে বেচারা ফের ছিটকে পড়লো মেঝেতে। ছোট মুখখানা তার ডেকে গেছে চুলের গোছায়। ওইদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, বাজ পাখি ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে এসে এক কদম নির্দয়ের চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলে জোরপূর্বক পিছটে ধরে মাহির নরম হাতটা। মাহি তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে ওঠে, ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধের পা। দু পা হাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন দিতে দিতে বলে, ছাড়ুন, প্লিজ ছাড়ুন, ব্যথায় মরে যাচ্ছি আমি, আল্লাহ আর পারছি না। মুগ্ধ কানে তুলেনি কথাটা। নিজ পায়ের তলায় মাহির পাটা পিষতে পিষতে কটমটিয়ে আওড়ায়, ব্লাডি স্লাট, 6 মাস আমার সাথে থাকার পর যদি বেঁচে ফিরিস তাহলে দেশে গিয়ে শুধু একটা না 1000টা পার্টনার জুগিয়ে নিস, বাট এখানে ভুল কমে আমি বাদে অন্য কারো দিকে চোখ তুলে তাকালেও তোকে উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডে ডোবাবো আমি, মাইন্ড ইট। জাহাজ নিয়ে কথাটা বলেই পা সরালো মুগ্ধ, চোয়ালে পেশি শক্ত, তৎক্ষণও পা ঘোরালো উল্টো পথে। এদিকে মাহি দু হাতে নিজের পা চেপে ধরে কাছে, ছল ছল চোখে উঁচিয়ে তলো তাক নির্দয় মানবের দিকে। যাওয়ার পথে কণ্ঠে একরাশ অসহায়তা ঢেলে উঁচু কণ্ঠে আওড়ালো, আর কত মারবেন আমায়, আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে এই নির্দয় মানব, আর কত। মুগ্ধের চলন্ত পা দুটো থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় যুবক, দাঁড়িয়ে রইল ঠাই। মাহি ফোঁক পাচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, অশ্রু গড়ছে অনর্গল, ঠোঁট দুটো কেবল যেন ভেঙে ভেঙে আসছে সপ্তাদশীর। সেবার অসহায়ত্ব বাদ দিয়ে নিষ্পাপ কণ্ঠে বলল, হ্যাঁ আমি মানছি আমার বাবা দোষী, মানছি আমার বাবার ভুলের জন্য আমি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন আপনি আমার বাবার জন্য, তাই বলে আমাকে এখানে এভাবে অত্যাচার করবেন? তাই বলে এখানে আমার কি দোষ বলুন? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো, তাহলে তাহলে শুধুমাত্র তারেক রহমানের মেয়ে বলে এতটা অত্যাচার কেন করছেন আমায়? আমার গায়ে তারেক এহসানের রক্ত থাকাটাই কি আমার আসল সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার গা থেকে নিজের সমস্ত রক্ত ঝরিয়ে ফেলি তবে কি আপনি থামবেন বলুন? মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসলো মুগ্ধ, তৎক্ষণাৎ শরীর বাঁকিয়ে পেছনে ফিরল, চোখের চাহনি কুড়ো থেকে কুড়োটা ধারণ করলো, লেপ্টে গমগমে কণ্ঠে শুধালো, তোর শরীর থেকে শেষ রক্তবিন্দু অব্দি ঝরিয়ে ফেলার দায়িত্ব আমার, সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমি মারবো তোকে, আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি রেখে গটগটিয়ে পায়ে হেঁটে চলে গেল ঘরের বাইরে। মা স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল, হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটভাবে আওড়ালো, সত্যি আমায় মেরে ফেলবে? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুটে গ্যাংস্টার, দ্য রুশদি প্যান্থার, যাকে বাহিরাগত ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া, যার একটিমাত্র হুকুমের চাতক পাখি নেয় অপেক্ষা করতে থাকে। সে আর কেউ না, দ্য ডেমন ওরফ শ্যাডো মনস্টার, অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্য অবধি নেই কারো। দ্য শ্যাডো মনস্টার, যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের মতো। সেই মনস্টার কিনা একটা সামান্য মেয়ের জন্য রাশিয়ার টপ লিস্টের 35 জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তার প্যালেসে। ইজ দিস রিয়েলি পসিবল? দামিয়ান সামান্য একটা কথায় বিস্ফোরণ ঘটেছে যেন কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তাররা কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দাপিয়ানের মুখবায় যতটা উচ্ছ্বাসিত ভাবস্রোত, বাদবাকিদের মুখবায় তা অনুপস্থিত। কনফারেন্স টেবিলের একদম শেষের চেয়ারে গম্ভীর মুখে বসে আছে ডক্টর মিয়ান, বাহুর কোণে ঠেকানো টেবিলের ওপর আঙুলে খেলছে পেন্সিল, নাকের ওপর ঝুঁকে থাকা চশমাটা ক্ষণিক ঠেলে ঠুলে গম্ভীর পুরুষ গম্ভীর কণ্ঠে আওড়ালো, সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা যারা আছি আমরা সবাই গত 2 দিন আগে দ্য শ্যাডো মনস্টার হিডেল প্যালেসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে প্যালেসের ঠিকানাটাই কারো ঠিক মতো জানার কথা না, সেই প্যালেসে কিনা আমরা গিয়েছিলাম, তারপর আবার বেঁচে ফিরেছি। ইটস ফানি। দামিয়ান অতিষ্ঠ হলো ফের, মোটা পেটখানা দুধারে ঠেলে বাজখাই কণ্ঠে আওড়ালো, আই এম সিরিয়াস ডাক্তার।
মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলল এহেন কথায়। রয়ে শয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে শ্লেষাক্ত কণ্ঠে বলল, আই থিঙ্ক ইউ আর ড্রাম মিস্টার দামিয়ান। গো অ্যান্ড টেক সাম হ্যাঙ্গার্স বার। তেতে উঠল দামিয়ান, গলায় ঝাঁজ ঢেলে যেই কেনা কিছু বলতে যায় বমি খেয়াল করলো বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু পিছু বেশ কজন চলে গিয়েছে ইতিমধ্যে। দামিয়ান বড্ড হতাশ হলো, উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে দুহাতে চোখ মুখ চেপে ধরলো কেমন। কিছুক্ষণ পর কাঁধে এসে শীতল হাতে স্পর্শ অনুভব করতে হকচকে তাকালো দামিয়ান। চোখ দুটো উপরে তুলতে ডক্টর আলদাভিদ কেমন সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। দামিয়ান তক্ষুনি নড়েচড়ে বসলো। জিজ্ঞাসু চোখে আন্দাবিলের পানে তাকিয়ে থাকতে আন্দাবিল কেমন সন্দেহসানু কণ্ঠে বলে ওঠে, আই থিঙ্ক ইউ আর রাইট দামিয়ান। কজ গতকাল ঘুম থেকে ওঠার পর আমার ওয়াইফ আমার বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল আমি গত দুদিন কোথায় ছিলাম, বাট আমার সত্যি মনে হচ্ছিল না আমি বাইরে গিয়েছিলাম। ইভেন এখনও মনে পড়ছে না এ বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যা বলবে না, রাইট? ইজ ইউ নো আমি কখনোই বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত দুদিন কোথায় ছিলাম? আর কেন যেন মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু ডাউটও হচ্ছে এই নিয়ে। যেখানে আমাদের কিছু মনে পড়ছে না সেখানে তুমি এত কিছু কিভাবে মনে রাখলে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দোলিবের হাত। লোকটা বিন্দুমাত্র সময় না দিয়েই নিজের পাশে বসিয়ে বিবৃতি দিতে ততক্ষণের পুরনো ঘটনা যত শুনছে তত যেন অবাক হচ্ছে আন্দালিব। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজ কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠে বলতে বলতে গলা শুকিয়ে কাঠ পায়। টেবিলের ওপরে বেড়ে রাখা পানির গ্লাসটা তক্ষুনি হাতে উঠিয়ে চুমুক বসালো দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যে গিলে নিল সমস্ত গ্লাসের পানি। পাশ থেকে আন্দালিব কেমন শান্ত কণ্ঠে আচমকা বলে ওঠে, আমি মনস্টার, যদি মনস্টার কোনো দিন জানতে পারে তোমার কথা তবে কি করবে দামিয়ান? দামিয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুঠো চেপে ধরেছে কাচের গ্লাস। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, ঠোঁটের কোণে লেপ্টে এক চিলতে হাসির রেশ সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো, তার আগে তার শ্যাডো মনস্টার উইক পয়েন্টের কথা অন্তত কয়েকজনের কানে দিয়ে নেই, তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দালিব ভুরু কুচকে ভুরুদয়ের মাঝে ভাঁজ ফেলে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কাকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে ক্রো হাসি লেপ্টে আওড়ায় আছে একজন বড়সড় কাচের তৈরি চেম্বারে বসে আছে মনস্টার। এ যে চেম্বার নয়, একটা ব্যাডমিন্টন কোর্ট। সম্পূর্ণ টেবিলের প্রতিটি দেওয়ালে জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনটা খুবই দামি তো কোনোটা আবার খুবই রেয়ার। চেয়ারের একপাশে বিছিয়ে রাখা হয়েছে একটা বড়সড় ডেস্ক। তার ঠিক পেছনের দেওয়ালেই সংরক্ষিত অবস্থায় আছে সল্টওয়ার্ড ক্রোটোডাইল। পানিতে পরিপূর্ণ কাচের তৈরি দেওয়ালে কি সম্পূর্ণ নিঝুম হিংস্র ক্রোকোডাইলগুলো। তার পাশে স্তূপ জমেছে মানব শৈলের হাড়হুড্ডির। বোধহয় বড্ড আয়েশ করে খাবার খেয়েছে কুমির বাবাজি, তাই এখন ছিমছিমিয়েছে তিনি। এদিকে তার সামনে চেয়ার পেতে ডেস্কের ওপর পা তুলে বসে আছে মুগ্ধ। এক হাতে ফাইল ঘাটছে, আরেক হাতে আঙ্গুলের ভাঁজে জ্বলছে সিগার। গম্ভীর মুখ যুবক, কপালখানা বেশ কাটা ভাঁজ পড়েছে তার। ফাইল ঘাটার সময় ফাঁকের করে কয়েকবার টান বসিয়েছে সিগারে। এর মধ্যে চেম্বারের দরজা কড়া নাড়ার শব্দ হলো খানিকটা। মানুষের মতো পাত্তা দেয়নি তাতে। মিনিট দুয়েক যেতে না যেতেই চেম্বারের দরজা খুলে ভেতরে ঢুকে এডউইন। মনস্টারের মুখে আদৌ কোনো দিন অনুভূতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখ এডউইন ডয়ে দম বাড়াতেই ডেস্ক থেকে পাঁচ হাত দূরত্বেই মাথা নুয়ে দাঁড়িয়ে থাকা হাত দুটো কোমরে পিঠে বেঁধে রেখেছে। গলায় গম্ভীর ছাপ ফুটে নিয়ে নিচু স্বরে বলে, মনস্টার, মানি লন্ডারিং ক্লিপস ক্লিন টাকা গতকালকেই রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইসম্পলু থেকে এখনো তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে তাকে জানিয়ে দেব এই টাকা কার? ব্যস্ত দৃষ্টিতে থামকালো মুগ্ধের। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক করলো এডউইনের ওপর। কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইল মনস্টার। অতঃপর ঠোঁটের কোণে তার আচমকা খেলে গেল মিলন ক্রো হাসির রেশ। সে চট করে হাত থেকে ফাইল ডেস্কের ওপর ছুঁড়ে ফেললো। পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো,
মাঝে মধ্যে শুধু নাম না বলাই উচিত এডুইন, পাওয়ারও দেখাতে হয়। আজ না হয় ওরাও দেখুক দ্য শ্যাডো মনস্টারের আনটোল্ড পাওয়ার। জেট রেডি করো, আই এম কামিং। এডুইন নতমস্তকে ঠোঁট কামড়ে হাসল বোধহয়। মনস্টার তার ফর্মে ফিরেছে। আহা, কতদিন পর, ঠিক কতদিন পর সেই আগের দৃশ্য দেখবে সে। ভাবতে ভাবতে মনটা কেমন আনন্দে নেচে কুদে উঠল এডুইনের। দিভানের ওপর পা গুটিয়ে বসে আছে মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশে খাবারের প্লেটে কোলে নিয়ে বসে আছে মিলা, লোকমা তুলে এগিয়ে ধরছে মাহির দিকে। বারবার অনুনয় করছে, একটু খেয়ে নাও না মুনলাইট, বেশি না, শুধু একটু খাবে। ও মেয়ে, খাও না। সপ্তদেশী বেজায় মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলার এমন অনুনয়নের গলায় না আজ একটুও গলল না মেয়েটার মন, উল্টো ভার ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠেছে বলতে বলতে। মাহির এমন অপারগতায় বড্ড পীড়া দিচ্ছে যেন তাকে। মেয়েটা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে, কণ্ঠ ধরে আসছে তার। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঢোক গেল খানিকটা, আরও এসে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে, এ নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমাকে আটকাতে, একবার নিষেধ করেছিলাম, কিন্তু বাকিটা বলা হলো না মিলার। তার আগেই ডুকরে কেঁদে উঠল যুবতী। মাহির মন গলল না কিনা জানা নেই। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো, কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধালো, হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি কি এনেছো? থমকালো মিলা, কান্না ভুলে ফেল করে তাকিয়ে রইল মাহির পানে। অবধি সুরে ফের জিজ্ঞাসা করলো, সত্যি খাবে? মাহি প্রতিতরে উত্তর দিল, শুধু মিলা খুশি এবার, ধার ছোঁয়ার বাইরে যেন। মেয়েটা কেমন উচ্ছ্বাসিত হয়ে ফের লোকমা তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘোরায়নি, আলতো করে হাঁ করে মুখে পুড়ে দিল মিলার আনা খাবারটুকু। আয়েসে ভঙ্গিতে চিবাতে চিবাতে আরেকবার লোকমা উঠল তার মুখের দিকে। এবার বিনা বাক্যে হা করলো মাহি। খাচ্ছে সে, অথচ আনন্দের চোখ ধরা চিকচিক করছে মিলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনে খাবার চিবোতে ব্যস্ত সপ্তদশী। পিনপত নীরবতা ছেয়ে থাকা পুরো কামরা জুড়ে হঠাৎই ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধ্বনি। মাহি আতকে উঠে, হেন গর্জনে বুঝি ধরণী আকাশ চিরে কিছু একটা নেমে আসবে এক্ষুনি। মাহি খাওয়া ফেলে ফল চোখে তাকালো এদিক ওদিক। ভয়ার্ত কণ্ঠে মুখভর্তি খাবার নিয়ে অস্পষ্ট উচ্চারণে বলল, এটা কিসের আওয়াজ? মিলা স্মিত হাসলো। বাহাতে মাহির হাতখানা দৃঢ়ভাবে চেপে ধরে আশ্বাস করে বলল, ভয় পেও না মেয়ে। মাহিও তাই করলো। সময় যেতে যেতে আওয়াজ শুধু শুনলো যেন। মিলা তখন নরম কণ্ঠে বলল, এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। তোরা ঘাড় উঁচায় মাহি, সন্দিগ্ধ দৃষ্টি ঠোর বজায় রেখে প্রশ্ন ছুড়ল, এত শিওর হলে কিভাবে? হুটের কৌতূহল শুনলেও মানুষ যেভাবে হো হো করে হেসে ওঠে, ঠিক সেইভাবে মিলাও হাসলো যেন। হাসতে হাসতে গায়ের ওপর গড়িয়ে পড়ার দশা তার। মাহি অপমানিত বোধ করলে হীন কাণ্ডে। সে কি এমন বলল চারজন এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত্র তাকালো। তা দেখতে পেয়ে চট করে হাসি থামায় মিলা। রাগিনীর রাগ ভাঙানোর কায়দায় তক্ষুনি এক হাত চেপে ধরে নিজের কান অপরাধী কণ্ঠে বলে, সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো, কানে ধরেছি, এই তাকাও না। মাহি আর চোখে তাকালো এক পলক, কপট ভাব ধরে বলে ওঠে, অত হাসলে কি হয় শুনি? মিলা মুচকি হাসলো ফের। প্লেটে খাবার মাখাতে মাখাতে জানালো, মনসারের গুপ্ত প্যালেসের ওপরে দিয়েই জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারো আছে বুঝি? তা ভেবেই হাসছিলাম। মাহি ঠোঁট গোল করে শব্দ তুলল সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই পুরো মুখে খাবার আয়েশ করে চিবোতে চিবোতে কিরবির করলো, তার মানে মনসার প্যালেসে নেই? গুড। কি বললে মুনলাইট? মিলার অবোধ প্রশ্নে চট জলদি নাবোধক মাথা নাড়ল মাহি। মিলাও চেপে পড়লো, জিজ্ঞাসা করতে পারলো না আর কিছু। দুজনে কিছুক্ষণ চুপ থাকতেই ঘরের এসে পা রাখলো আরেক মেয়েডেন। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকে ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে দ্রুত ভুরু কোঁচকায় কেমন করে যেন। মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করার আগে শুনতে পায় মেডেনের ব্যস্ত কণ্ঠ, মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝলো প্রসঙ্গ। কপাল কুঁচকে রাখা চামড়া খানিকটা শিথিল হলো, তারপর হাঁপ ছেড়ে জানালো, ও ইয়েস, আজ রাত 9টা কি 10টার দিকে চলে আসবে আশা করি।
মেডেন প্রসঙ্গটি শুনে প্রসন্ন হাসলেন এরূপ উত্তরে। এদিকে মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের কথাবার্তা খুব একটা বোধগম্য হয়নি মাহির। সে খানিকটা দনমনা করে জিজ্ঞাসা করে ওঠে, কিসের ট্রাক আসবে মিলা? মিলা নজর ঘোরালো মাহির প্রতি, আলতো হেসে বলল, মাসকাবাড়ি বাজারের প্রতি মাসে একবার করে আসে। 1 মাসে 4 থেকে 5 ট্রাক চলে আসে, তা দিয়ে চলে যায় সবার সারা মাস। মাহি ছোট্ট মস্তিষ্ক আজ বড্ড প্রখরতায় ডুবেছে, মুখটা তার হয়েছে গম্ভীর। মানবী মনে মনে কি যেন ভাবছে, বোধহয় ছক করছে কোনো কিছু। সে আচমকা গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, কয়টার দিকে আসবে ট্রাক? ইচুয়ালি রাত 9টা থেকে 10টার দিকে। সপ্তদশী রহস্যময় হাসি টানল ঠোঁটের কোণে, মাথাটা খানিক নুয়ে রেখেই মনে মনে আওড়ালো, পয়েন্ট নোটেড।